আমি বলব যে প্রথমত আমাদের ডিসাইড করা উচিত আমরা মানে আমি বলি যে ২ ধরনের ড্রাইভ থেকে তো মানুষ আসলে হায়ার স্টাডি করতে চায়। একটা তো হচ্ছে সেটেলমেন্ট, সেটেলমেন্টের সাথে আর্নিং। আরেকটা হচ্ছে আসলেই পড়াশোনার জন্য সে যেতে চায়। মানে বাইরের নলেজ সিস্টেমের সাথে নিজে পরিচিত হতে চায় এবং নিজেকে এনগেজ করতে চায়। তো যারা হচ্ছে প্রথম যারা তাদের ব্যাপারে আমি ওরকম পরামর্শ দিতে পারবো না, ওই এক্সপার্টেজ আমার নাই। সেকেন্ড যে গ্রুপটা আছেন যারা পড়াশোনা করতেই যেতে চান, তারা হচ্ছে এমন না যে তারা তাদের আগের রেজাল্টের কারণে, খারাপ রেজাল্টের কারণে তারা আসলে অ্যাপ্লাই করতে পারবেন না। ব্যাপারটা হচ্ছে যে আপনার আসলে মোটিভেশনটা কতটুকু স্ট্রং এবং আপনি যা নিয়ে পড়তে চান, যা করতে চান, সেটার ব্যাপারে আপনার ক্লিয়ারিটি কতটুকু আছে, আপনি কতটুকু ক্লিয়ার ভিশনারি ওই জায়গাটাতে। এই জিনিসটা থাকলে এবং ওই রিলেভেন্ট এক্সপিরিয়েন্সগুলো থাকলে আমি মনে করি মানে তার রেজাল্ট যত খারাপ হোক না কেন, সে যদি অন্য রিকোয়ারমেন্ট মিট করে, তাহলে মানে এগুলো তো আর রেজাল্টের সাথে রিলেভেন্ট না, অন্যান্য রিকোয়ারমেন্টগুলো, তাহলে সে অ্যাডমিশন বলেন, স্কলারশিপ বলেন, ফান্ড বলেন, সবই সে এনশিওর করতে পারবে, সবই সে ভাষ্য করতে পারবে। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। তো এই জায়গাটা আমাদের ক্ষেত্রে আমাদের প্রপার প্ল্যানিং, ইনফরমেশন গ্যাপ, এই জিনিসগুলোর কারণে দেখা যাচ্ছে অনেকের মিসিং হয়। অনেকেই অনেক ভালো এক্সপিরিয়েন্স থাকার পরেও অথবা ভালো রেজাল্ট থাকার পরে দেখা যাচ্ছে ওরকম ইনডিসাইসিভ থাকে যে আসলে সে পারবে কি পারবে না, মানে তার মধ্যে একটা নার্ভাসনেস কাজ করে। তো এই নার্ভাসনেসের কাজ করার আমি বললাম তো ফ্যাক্টরগুলো কমন, ইনফরমেশন গ্যাপ, পাশাপাশি কী করবে, কোথায় পড়বে না পড়বে, কোনো মেন্টরিং গাইডলাইন, এই জিনিসগুলো পায় না। সো আমি মনে করি যে এই ব্যাপারগুলো যদি ফিক্স করা যায় এবং আর্লি যদি একটু চিন্তা করা যায় যে কোথায় পড়বে এবং সেই যেখানে পড়বে সেগুলো নিয়ে একটু রিসার্চ করা, কী কী প্রোগ্রাম তার জন্য সুইটেবল, কী কী স্কলারশিপ তার জন্য সুইটেবল এবং তার জন্য ভালো ট্রেনিং হবে, সে ভালো লার্ন করতে পারবে, সেই ইনস্টিটিউশন কোনগুলা। তো এই ব্যাপারগুলো একটু আর্লি রিসার্চ করা। অনেকে হচ্ছে এই এফোর্টটুকুও দিতে চায় না। আমার সাথে অনেকেই হচ্ছে রিচ আউট করে, কথা বলে, আমি যখন বলি তুমি এই কাজগুলো করো, পরে তখন আর হারিয়ে যায়। কিন্তু ওই মানুষটা আবার আমি দেখি যে ভালো পটেনশিয়াল, সে তার অনেক ভালো প্রোফাইল আছে। তো এই জিনিসগুলোতে একটু এফোর্ট দিয়ে যে একটু গুছিয়ে সব কিছু নিয়ে এসে অ্যাপ্লিকেশন করা, সেই জায়গা পর্যন্ত অনেকেই যায় না। সো অনেকের ক্ষেত্রে আমি দেখি, আমি হতাশ হই যে এই মানুষগুলো যখন আমি এই ধরনের কাজের কথা যখন আমি বলি, মানে ওরা চায় সব কিছু রেডিমেড, মানে তাদেরকে সব কিছু সবাই প্রিপেয়ার করে সার্ভ করবে, তারা জাস্ট হচ্ছে অ্যাপ্লাই করবে, হয়ে যাবে। জিনিসগুলো আসলে ওরকম হয় না। তো যারাই হচ্ছে একটু ইনস্ট্রাকশন দিতে পারে, কিন্তু কাজটা তো নিজেরই করতে হবে, বিষয়টা এরকম। এটা আর কি মেন্টরশিপের ক্ষেত্রে তো জিনিসটা এটাই বাস্তব যে আপনাকে একজন মানুষ মেন্টরিং করছে বা আপনি কারো কাছ থেকে হেল্প নিচ্ছেন, ডেফিনেটলি আপনার জন্য সে শুধু বসে নেই, সে অনেক কিছু নিয়েই বিজি। তার মধ্যে থেকে আপনাকে টাইম দিচ্ছে, তা আপনারও তো কিছু দায়িত্ব আছে যে যাতে করে যে আপনি আপনার বেস্ট আউটকামটা এই মেন্টরশিপ থেকে আপনি নিয়ে আসতে পারেন। তো আমার কাছে মনে হয় এই ধরনের জায়গাতে যদি তারা ফোকাস করে, আর্লি রিসার্চ করা, কোথায় কি কবে যাবে, কিছু প্রিপারেশনের জায়গা থেকে আইএলটিএস বা জিআরই এগুলো দেওয়ার, মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল এগুলা তো দেখা যাচ্ছে, এগুলো তো হয়ে যায়। সে যদি আর্লি চিন্তা করে তখন আর্লি প্রিপারেশন নিতে পারে। কারো যদি দেখা যাচ্ছে গ্যাপ থাকে, যে কোনো একটা স্কোরের জন্য, ডিজায়ার্ড স্কোরের জন্য 2 বার 3 বার বসতে হতে পারে এক্সামে, সো এই ধরনের জিনিসগুলো যদি আর্লি চিন্তা করে, তাইলে ডিসাইড করে, তাইলে হচ্ছে সে আর্লি সব কিছু ম্যানেজ করতে পারবে। তো আমি মনে করি অনেক মানুষেরই পটেনশিয়ালস আছে, জাস্ট রাইট গাইডলাইন, ইনফরমেশন পাইলে ওরা অনেক ভালো ভালো স্কলারশিপ পেতে পারে।
এখানে স্পেসিফিক আর একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের যে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে যে সমস্ত শিক্ষার্থী আছেন তারা অনেক সময় ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভোগেন। তো এটার কোনো ভোগের কোনো কারণ আছে কিনা, নাকি এটা আরো স্ট্রং জোন যে তিনি একটা ডিফারেন্ট মানে অ্যারাবিকের একটা ইয়ে থাকে, বেস থাকে, একটা আলাদা সুযোগ পাওয়ার সম্ভাবনা থাকে? এখন ধরেন যারা হাই স্টাডির কথা চিন্তা করে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, তাদের ডেফিনেটলি তো তারা অন্য মাদ্রাসার স্টুডেন্টদের চেয়ে বেটার ইন টার্মস অফ দ্য আন্ডারস্ট্যান্ডিং, রেজাল্ট, সব কিছুর আলোকে চিন্তা করলে। তো সেই জায়গা থেকে এটা কিন্তু একটা অ্যাডভান্টেজ, আপনি যেটা বললেন আর কি, এটা একটা অ্যাডভান্টেজ যে, এবং হচ্ছে সে ডাইভার্স নলেজ সিস্টেমের সাথে সে পরিচিত। শুধুমাত্র জেনারেল এডুকেশন না, সে মাদ্রাসা এডুকেশন সম্পর্কেও জানে। ইভেন হচ্ছে এই ডাইভার্সিটিটা কিন্তু মানে আপনি আপনার লেখার মাধ্যমে আপনার যে মোটিভেশন লেটার লিখছেন অথবা এসওপি লিখছেন, সো এইগুলাতে কিন্তু আপনি হাইলাইট করতে পারেন। সো এগুলো দেখা যাচ্ছে আমি কোথাও হাইলাইট করেছি, মানে এটা কোনোভাবেই কখনো এটা লেকিং পয়েন্ট না, এটা হচ্ছে আর একটা স্ট্রং জোন। নেটওয়ার্কিংটা তো তার তো ডাইভার্স হয়, সে যেহেতু মানে ইনস্টিটিউশনের সাথে তো আসলে নেটওয়ার্কিং একটা বড় সম্পর্ক থাকে, এবং ওই লেভেলের ওই ক্লাসের মানুষদের সাথে তার একটা পরিচিতি থাকে, এটা আসলে অনেক ক্ষেত্রে পজিটিভ হয়। এক্স্যাক্টলি, মানে এটা আমি বড় মনে করি যে এই যে ইনফেরিয়রিটি কমপ্লেক্স, এটা অনেক বেশি সিস্টেমেটিক। মানে আমাদের সোসাইটিতে বা আমাদের সারাউন্ডিংসে আমরা দেখি যে মাদ্রাসা এডুকেশনের মানুষের যত যোগ্যতাই থাকুক, মানে এটা আগে হয়েছে, এখনো পর্যন্ত হচ্ছে, যত যোগ্যতাই থাকুক সে শেষ পর্যন্ত আসলে সে কোথাও না কোথাও ডিসক্রিমিনেশনের শিকার হবেই বা হচ্ছে। সো এইগুলা থেকে আরো ইনফেরিয়রিটি কমপ্লেক্স চলে আসে। কিন্তু মানে যারা এগুলো ওভারকাম করতে পারে, যে ডেফিনেটলি তারা অন্যদের চেয়েও ভালো করে। ইন্টারন্যাশনাল লেভেলে কিন্তু আসলে এটা তেমন না, এটা কোনো ইস্যুই না, একদমই এটা কোনো ইস্যুই না। বরং হচ্ছে এটার কারণে আপনি আরো কি অ্যাডভান্টেজ পেতে পারেন, যে আপনি যদি এটা প্রপারলি হাইলাইট করতে পারেন, যদি কোথাও রিলেভেন্ট কোথাও হাইলাইট করার সুযোগ থাকে। এটা তো সব জায়গায় করতে হয় না, এবং এগুলো আপনি মাদ্রাসায় পড়ছেন নাকি কোথায় পড়ছেন এগুলো তো কখনো দেখেও না। তো জিনিসগুলো দেখে যে আপনার যে সব কিছু রেজাল্টস, ডকুমেন্টস অ্যান্ড অন্যান্য পারফরমেন্স সব কিছু ঠিক আছে কিনা। আমরা এডুকেশন সিস্টেমের আলোচনায় আসবো ইনশাল্লাহ। তার আগে আপনার যেই আপনি যেহেতু একবার মক্তব থেকে নিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি পড়েছেন, মাঝখানে মাদ্রাসায় পড়েছেন, আবার ওদিকে আপনি হায়ার স্টাডিজে ইউকেতে পড়েছেন এবং অক্সফোর্ডে কাজ করার আপনার অভিজ্ঞতা আছে। তো সব মিলিয়ে তো আপনি একটা ডাইভার্স আসলে অভিজ্ঞতা নিতে পেরেছেন, এবং সেই জায়গা থেকে আপনি শিভেনিং স্কলারশিপের আমি যতটুকু জানি যে দেশে আবার ফিরে আসার একটা বিষয় থাকে কিনা, ওইটা হয়তো শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করার চিন্তাও আছে। তো এখন একটু তুলনামূলক আলোচনা করবেন কিনা, কারণ হচ্ছে আমরা দেখি বাংলাদেশের ইউনিভার্সিটির যে পরিবেশ আমরা যে এতক্ষণ আলাপ করলাম, এটার সাথে বাইরের বিশেষ করে ইউকেতে বা ওয়েস্টের যে ইউনিভার্সিটিগুলো আছে সেটার পরিবেশ কেমন? আমাদের এখানে মিটিং মিছিল হয় ক্যাম্পাসগুলোতে, ওইখানে আসলে কি অবস্থা, বা থাকার ব্যবস্থা, পড়াশোনার কি অবস্থা? মানে আমাদের এখানে দেখা যায় যে অনেক ক্ষেত্রে কিছু কিছু ডিপার্টমেন্টস আছে এখানে মানে খুব বেশি পড়াশোনা না করলে আসলে একটা ছাত্র পাশ করে যেতে পারে, বা পিএইচডি বা ডক্টরেট নেওয়াটাও বাংলাদেশে খুব বেশি কঠিন কিছু না আসলে। কিন্তু ওইখানকার পরিস্থিতিটা কি ওভারঅল যদি আমরা তুলনামূলক আলোচনায় যাই আসলে? আচ্ছা, আমার হচ্ছে ওই দেশের তো আমার এডুকেশনের প্রতিটা সেক্টরেই মানে কম বেশি কাজ করার সুযোগ হয়েছে। আর এজ এ টিচিং অ্যাসিস্ট্যান্ট আমি নার্সারি অ্যাসিস্ট্যান্ট হিসেবেও কাজ করেছি নার্সারি স্কুলগুলোতে। আচ্ছা, প্রাইমারি স্কুল, সেকেন্ডারি স্কুল অ্যান্ড হচ্ছে ইউনিভার্সিটি। তো প্রতিটা জায়গাতেই তো আমি এটা দেখেছি যে কমনলি যে ওরা অনেক বেশি রিসোর্সফুল, ওদের রিসোর্সেস ওদের এডুকেশনের জন্য, টিচিং লার্নিংয়ের জন্য অনেক বেশি, যেটা আমাদের দেশে সেটা চিন্তা করলে তো হয়তো 20 ভাগের বা 1 ভাগও না, এরকম অবস্থা। মানে এত পরিমাণ গ্যাপ আর কি রিসোর্সের ক্ষেত্রে। আবার হচ্ছে যেটা দেখা যাচ্ছে ওদের সিস্টেমগুলা, এডুকেশন সিস্টেমে যে বিশেষ করে বলবো যে ইন টার্মস অফ ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি এবং প্রত্যেক ওনারশিপ, প্রত্যেকের দায়িত্ব সঠিকভাবে পালন করা, এই জিনিসগুলো খুবই পাওয়ারফুল এবং এই প্র্যাকটিসটা খুবই ভালো। যে কারণে দেখা যাচ্ছে একটা স্টুডেন্ট তার যে লেভেলের
লার্নিং হওয়া দরকার, যে স্কুল সিস্টেমই হোক, যে লেভেলই হোক, তো সবগুলো স্যার মোটামুটি অ্যাকুরেটলি হচ্ছে। তাও সিস্টেমেটিক আরও কিছু গ্যাপও ওখানে আছে, মানে সব কিছু তাও পারফেক্টলি চলে না, ডিফারেন্ট ইস্যুস আছে ওখানে। বিহেভিয়ার একটা বড় ইস্যু হচ্ছে, যে সেকেন্ডারি স্কুলগুলোতে, ইভেন প্রাইমারি স্কুলগুলোতেও সেইটা মানে একটা অ্যাফ্লুয়েন্ট সোসাইটির এটা একটা সাইড এফেক্ট মাঝে মধ্যে হয় আর কি। ইভেন হচ্ছে ক্যাপিটালিস্ট সোসাইটির একটা সাইড এফেক্ট, এটা ডিফারেন্ট আলোচনা, বাট এই ধরনের ইস্যুস আছে। বাট ওভারঅল হচ্ছে ডেফিনেটলি অনেক অনেক রিসোর্সফুল, ওদের অনেক অনেক টিচাররা হচ্ছে সব অনেক বেশি এক্সপার্ট, স্পেশালাইজড, এবং এই কারণে হচ্ছে ওরা স্টুডেন্টদেরকে ভালো গাইড করতে পারে, মেন্টরিং করতে পারে, এবং আউটকামগুলোও ভালো হয়। তো যে কারণে দেখবেন নলেজ সিস্টেমের যে নলেজ সোসাইটি যেটা বলে যে, বা যে লার্নিং ইনস্টিটিউশনগুলো আসলেই লার্নিং ইনস্টিটিউশনস আর কি। মানে আপনি প্রতিটা জায়গাতেই, প্রতিটা অবস্থাতে আপনি একটা ইনস্টিটিউশনে ঢুকলে বুঝবেন যে এটা আসলে লার্নিংয়ের জন্যই ডিজাইন করা। মানে এটা শুধু সার্টিফিকেট লার্নিং এর হ্যাঁ, না আপনি প্রতিটা জিনিস থেকে আপনি লার্ন করবেন, প্রতিটা জায়গাতে শেখার সুযোগ আছে। হ্যাঁ, আমি অক্সফোর্ড ইউনিভার্সিটির সাথে সম্পৃক্ত প্রায় 3 বছর। আমি বলতে গেলে শুরু থেকেই আমি অক্সফোর্ড ইউনিভার্সিটিতেই ছিলাম। আমরা অক্সফোর্ড ইউনিভার্সিটির হলেই থাকতাম, এবং হচ্ছে লাস্ট কভেন্ট্রি ইউনিভার্সিটির হলে লাস্ট সেপ্টেম্বর পর্যন্ত ছিলাম। তো ইউনিভার্সিটি সিস্টেমে সরাসরি থাকা দেখা ইউনিভার্সিটি থেকে 3 বছর ধরে আমি দেখতেছি আর কি। অক্সফোর্ড ইউনিভার্সিটিকেও দেখেছি, ইউসিএলকেও দেখেছি, এবং হচ্ছে কভেন্ট্রির যে আপনার ওয়ারিক ইউনিভার্সিটি, যেখানে আমার ওয়াইফ এখন পিএইচডি করছে, এখানেও আমি দেখেছি। সো ইউনিভার্সিটি আপনি যেটা বলেন মিছিল, মিটিং, পোস্টার, এইসব কোনো কিছু হচ্ছে ওদের ইনস্টিটিউশনগুলোতে নেই। এবং যে এই জিনিসগুলো না থাকার কারণে দেখা যাচ্ছে টিচার পলিটিক্স, স্টুডেন্ট পলিটিক্স, আর ট্র্যাডিশনাল যে আমাদের দেশের যে ক্লায়েন্টালিস্ট সিস্টেম, স্টুডেন্ট পলিটিক্স, এই জিনিসগুলো নাই। এই জিনিসগুলো না থাকার কারণে তারা হচ্ছে ক্যাম্পাসে, মানে তাদের মূল ফোকাসের জায়গাটাই হচ্ছে অ্যাকাডেমিক অ্যাক্টিভিটিস। আমি যখন আমার ক্যাম্পাসগুলোতে যাই এইখানে বাংলাদেশে, এখানে দেখি যে অ্যারাউন্ড 10-15% তাদের অ্যাকাডেমিক অ্যাক্টিভিটিস, আর মেজর ফোকাস হচ্ছে তাদের কনস্ট্রাকশন, ডেভেলপমেন্ট, এই সেই পলিটিক্স, এইগুলো হচ্ছে তাদের মেজর কনসার্নস। আর স্টুডেন্টের লার্নিংয়ের জন্য অ্যাকচুয়াল আসলে টাইমিং অ্যান্ড সব কিছু এটা 10-15% আউট অফ 100%। তো সেখানে আপনি এটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা চিত্র দেখবেন। ওইখানে হচ্ছে 80-90% হচ্ছে প্রপারলি অ্যাকাডেমিক অ্যাক্টিভিটিস এবং অ্যাকাডেমিক পারফরমেন্সের জন্যই করা হচ্ছে সব কিছু। তো এই ধরনের এই যে মানে মেজর যে গ্যাপগুলো, এই জিনিসগুলো ওইখানে খুবই পারসিস্টেন্ট এবং খুবই ভিজিবল। এই ভিজিবল ডিফারেন্সেসের কারণেই তারা আমাদের থেকে অনেক বেশি ডিফারেন্ট ইন টার্মস অফ নলেজ ডেভেলপমেন্ট, অথবা তাদের যে নলেজের ক্ষেত্রে তাদের যে ডমিনেন্স, এই জিনিসগুলোর ক্ষেত্রে।